আজকের এই মহতী ঐতিহাসিক সুবিশাল জনসভার মাননীয় সভাপতি কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী সম্মানীয় রবীন্দ্রনাথ ঘোষ সহ আমরা আমাদের মধ্যে পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম সহযোদ্ধা বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন সহ স্থানীয় সংসদ যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় রয়েছেন, কুচবিহার জেলা পরিষদের নবগঠিত জেলা পরিষদের মাননীয় সভাধিপতি উমাকান্ত বর্মন সহ শীতলকুচির বিধায়ক রয়েছেন হিতেন বর্মন, জগদীশ বর্মা বাসনিয়া রয়েছেন সীতায়ের বিধায়ক সদস্য, ফজলে করিম মিয়া রয়েছেন। আমরা পেয়েছি দিনহাটার বিধায়ক সম্মানীয় উন্নয়ন গুহ থেকে শুরু করে মিহির গোস্বামী রয়েছেন, কুচবিহার দক্ষিণের বিধায়ক, মেখলিগঞ্জের বিধায়ক এবং প্রাক্তন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অর্ঘ্য রায় প্রধান থেকে শুরু করে সহ সভাধিপতি পুষ্পিতা রায় ডাকুয়া রয়েছেন। আমরা মিউনিসিপ্যালিটির পৌর প্রধান সম্মানীয় ভূষণ সিং থেকে শুরু করে জলিল দা থেকে শুরু করে অনন্ত বর্মা থেকে শুরু করে লোকপাতি প্রমাণিক থেকে শুরু করে নরেন দত্ত সহ একাধিক গুরুত্বপূর্ণ শাখা সংগঠনের শীর্ষে থাকা জেলার নেতৃবৃন্দ, জেলা পরিষদের সকল কর্মাধ্যক্ষ, নির্বাচিত জনপ্রতিনিধি, আমার যুব সহযোদ্ধা যারা রয়েছে অরুণব থেকে শুরু করে হিপি থেকে শুরু করে আবু তালেব আজাদ, সঞ্জীব রাজভার, শহীদুর রহমান, অজয় রায়, জেলা পরিষদ মেম্বার বরুণ দত্ত। আমরা পেয়েছি কুচবিহার ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দ্রকান্ত রায় থেকে শুরু করে সকল ব্লকের সভাপতি, টাউন প্রেসিডেন্ট, বিভিন্ন পর্ষদের সভাপতি যারা রয়েছেন এবং বিশিষ্ট অতিথিবর্গ যারা আমাদের সভা মঞ্চে রয়েছেন। আমি হয়তো নাম নিতে পারিনি বা আমাদের সভা মঞ্চে যাদের বসার জায়গা হয়তো আজকে হয়নি, কিন্তু দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের কর্মসূচির সাথে প্রত্যক্ষ, পরোক্ষ এবং ওতপ্রোত আর্থিকভাবে জড়িত সে সমস্ত বীর যোদ্ধা সৈনিকদের আমি আমার শ্রদ্ধা, কৃতজ্ঞতা, প্রণাম জানাচ্ছি। আমার যুব সংগঠনের সকল সহকর্মী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন, মহিলা, ছাত্র, ক্ষেত মজদুর, এসসি এসটি সহ সংখ্যালঘু সহ যারা ব্লকের দায়িত্বে রয়েছেন, অঞ্চলের দায়িত্বে রয়েছেন, বুথের দায়িত্বে রয়েছেন, আপনারা দীর্ঘদিন ধরে আজকের সভাকে সফল এবং সাফল্যমণ্ডিত সার্থক করার জন্য যেভাবে মাঠে ময়দানে লড়াই করে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরে কর্মী, সৈনিক, শুভানুধ্যায়ীদের আমি নতমস্তকে শ্রদ্ধা, কৃতজ্ঞতা, প্রণাম জানাচ্ছি। আমার মা বোনেরা যারা এসছেন দূর দূরান্ত থেকে, আমাকে রবিদা বলছিল সকাল 11টার মধ্যে মাঠ ভরে গেছে। আমার আসতে একটু বিলম্ব হয়েছে, কেননা আমি প্রথা অনুযায়ী কুচবিহার টাউনে আসার আগে প্রভু মদন মোহনের মন্দিরে দর্শন করে আসি, আজও ব্যতিক্রম হয়নি। আমি সেই প্রভুর কাছে দর্শন করে আগামী দিন কুচবিহারবাসী সুষ্ঠু, শান্ত এবং উন্নয়ন মুখর জীবনযাপন এবং সাম্প্রদায়িক অসুরগুলোকে যেন ঝেঁটিয়ে আমরা কুচবিহার থেকে বিদায় দিতে পারি, সে প্রার্থনা আজকে আমি ভগবানের কাছে করে এসেছি এবং সেটাই আমাদের আগামী দিন সুনিশ্চিত করতে হবে। আজকে যে উদ্যোগকে সামনে রেখে
আমরা সমবেত হয়েছি এই রাসমেলার ঐতিহাসিক ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেড চলো সমাবেশকে সফল এবং সার্থক করার লক্ষ্যে আমরা এমন একটা সময় ব্রিগেড সমাবেশে যাব যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গত 2018 সালে 21শে জুলাই ধর্মতলার বুক থেকে ব্রিগেড চলো সমাবেশের ডাক দিয়েছিল। আমরা শেষ ব্রিগেড সমাবেশ 2014 সালের 30শে জানুয়ারি করেছিলাম। পরবর্তীকালে অনেক সংগ্রাম আন্দোলনের মাধ্যমে দ্বিতীয়বার মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হয়েছে এবং একনায়কতন্ত্রের চূড়ান্ত ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী শুভানুধ্যায়ীদের সংগঠিত করে ধারাবাহিক লড়াই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মানুষকে সংগঠিত করে বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমরা চালিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা সন্ধিক্ষণে এমন একটা পরিস্থিতিতে ব্রিগেড চলোর ডাক দিয়েছে। আগামী 19শে জানুয়ারি এই 2019 সাল মাথায় রাখবেন, এই 2019 সাল বিজেপির শেষ বছর, আর এই বছরে ব্রিগেড চলো সমাবেশকে সার্থক করার দায়িত্ব আমাদের সকলের। এই ব্রিগেড সমাবেশে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবে না, এমন একটা সময়ে ব্রিগেড চলো সমাবেশ মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছে যেখানে শুধুমাত্র জেলা বা রাজ্যের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় নয়, আজকে ভারতবর্ষের একাধিক মুখ্যমন্ত্রী, গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতা মন্ত্রীরা ব্রিগেড চলো সমাবেশে হাজির হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করার জন্য অঙ্গীকারবদ্ধ হবে। আমাদের গর্ব, আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র আর মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী নয়, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নয়, শুধুমাত্র আমাদের রাজ্যের জনগণ মন অধিনায়িকা নয়, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের গর্ব, 130 কোটি মানুষের নয়নের মণি, দেশ নেতৃত্বে পরিণত হয়েছে। সেই ব্রিগেড চলো সমাবেশে যেমন দিল্লির আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল আসবে, সেই ব্রিগেড চলো সমাবেশে সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশের অখিলেশ যাদব আসবে। এই ব্রিগেড চলো সমাবেশে যশবন্ত সিনহা আসবে, শত্রুঘ্ন সিনহা আসবে, মহারাষ্ট্রের এনসিপির শরদ পাওয়ার আসবে, সুদূর জম্মু কাশ্মীরের ওমর আব্দুল্লাহ, ফারুক আব্দুল্লাহ আসবে। এই ব্রিগেড সমাবেশে তেজস্বী যাদব আসবে, রামজেঠ মালানি আসবে, শরদ যাদব আসবে, যশবন্ত সিনহা আসবে এবং সেই তামিলনাড়ুর ডিএমকে এমকে স্ট্যালিনও আসবে। একদিকে জম্মু কাশ্মীর আর একদিকে তামিলনাড়ু, মধ্যখানে সবাই এসে ডাক দেবে, देश की नेत्री कैसी हो, ममता बनर्जी जैसी हो, दीदी तुम आगे बढ़ो, हम तुम्हारे साथ है। এই ব্রিগেড চলো সমাবেশের প্রাসঙ্গিকতা এবং যথার্থতা আমাদের মাথায় রাখতে হবে। উত্তরবঙ্গের যে কটি জেলা রয়েছে তার মধ্যে আমি গতকাল আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি যৌথ উদ্যোগে একটি জনসভা হয়েছিল, আমি সেখানে গিয়েছিলাম, কিন্তু বলার অপেক্ষা রাখে না। 19শে জানুয়ারি মনে হচ্ছে আজকে কুচবিহারের বুকে হয়ে গেল। আমি এটা একটা মিনি ব্রিগেড চাক্ষুষ করছি এবং সাম্প্রতিককালে যত জনসভা হয়েছে আমার বলতে আপত্তি নেই। আমি সমস্ত নেতৃবৃন্দকে একযোগে ধন্যবাদ, সালাম কুর্নিশ জানাই। আমার নেতা, আমার ভাই, আমার যোদ্ধা, আমার সৈনিকদের আমি কৃতজ্ঞতা জানাই, কেননা আজকের সমাবেশ কুচবিহারের সব রেকর্ড ভেঙে দিয়েছে এবং আগামী দিন আমাদের আরো বড় সমাবেশ হবে। যারা ধর্মের ভিত্তিতে বাংলাকে ভাগ করতে চেয়েছিল তাদের কি করুণ পরিণতি হয়েছে আমরা দেখেছি। গত 5ই ডিসেম্বর 2018 সালে তারা কুচবিহারের রথ বার করতে চেয়েছিল। আমি মনে করি রথ যদি কুচবিহারের মাটিতে বেরোয় তাহলে শুধু প্রভু মদন মোহনের রথ বেরোবে, আর কোন রথ কুচবিহারের মানুষ চায় না। এবং কিসের রথ? আমি তো হিন্দু ধর্মের একজন প্রতিনিধি, আমি সকালে উঠে আমি আমার ধর্ম করি,
আমাকে ভারতীয় জনতা পার্টির কাছ থেকে ধর্ম শিখতে হবে না। আমি যদি মুসলমান হই আমার ধর্ম আমি বাড়িতে করব, আমি যদি হিন্দু হই আমার ধর্ম আমি বাড়িতে করব, আমি যদি খ্রিস্টান হই আমার ধর্ম আমি বাড়িতে করব, আমি যদি বৌদ্ধ হই আমার ধর্ম আমি বাড়িতে করব, আমি যদি শিখ হই আমার ধর্ম আমি বাড়িতে করব, আমি যদি জৈন হই আমার ধর্ম আমি বাড়িতে করব। কিন্তু যখন মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আমার একটাই ধর্ম, মানব ধর্ম। কে উন্নয়ন পেয়েছে, কে গীতাঞ্জলি পেয়েছে, কে গতিধারা পেয়েছে, কে কন্যাশ্রী পেয়েছে, কোথায় রাস্তা হয়েছে, কোথায় জল যাচ্ছে, এটাই দেখা আমার একমাত্র ধর্ম। এটাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছে। আমরা কোনোদিন ধর্মের ভিত্তিতে বাংলাকে ভাগ করতে দেব না। ভারতবর্ষের অনেক রাজ্যে তারা গেরুয়া ছড় প্রতিষ্ঠা করেছে, কিন্তু ভারতবর্ষের মাটিতে বাংলার একটা আলাদা কৃষ্টি সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য রয়েছে। বাংলা কোনোদিন অর্থের কাছে মাথা নত করেনি। ভারতবর্ষে আরো 28টি রাজ্য রয়েছে পশ্চিমবাংলা ছাড়া, সেগুলি অর্থের বিনিময়ে গেরুয়া হবে, কিন্তু বাংলা কোনোদিন অর্থের বিনিময়ে গেরুয়া হবে না। আমরা প্রস্তুত আছি, এই লড়াই আমরা প্রতিহত করব এবং আগামী দিনে গণতান্ত্রিক ভাবে কড়ায় গন্ডায় জবাব দিয়ে যে কটা এই আবর্জনা পঞ্চায়েত স্তরে রয়েছে এদেরকে ছেটিয়ে আমরা কুচবিহার জেলা থেকে বিদায় আগামী দিন কি করে দিতে হয় এটা আমাদের জানা আছে। আমি বারে বারে বলেছি তৃণমূল কংগ্রেসের কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কে বড় কে ছোট এই করলে চলবে না। আমাদের দল একটা, আকাশে যেমন একটা সূর্য, একটাই দল, একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড় ছোট করতে গিয়ে মাথায় রাখবেন আমাদের দলকে কেউ যদি দুর্বল করতে চায়, এবং আমি চিহ্নিত করেছি, আমি বারে বারে সুযোগ দিয়েছিলাম সমঝে চলো, নিজেদের সতর্ক করো। আমি বারে বারে বলেছিলাম তার পরবর্তীকালে কেউ যদি ভাবে দলের ভিতরে থেকে দলকে দুর্বল করব, এই জেলার পর্যবেক্ষকের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি ছেড়ে কথা বলব। আমি বারবার বলি আমার দলে নতুন পুরনো সংমিশ্রণেই আমাদের নেত্রী দলকে বলিষ্ঠ করার কথা বারে বারে বলেছে। আমার দলে যদি অন্য দল থেকে কোনো কর্মী সমর্থক আসতে চায় আমি এখানে রবিদাকে বলে যাচ্ছি আমরা স্বাগত জানাবো, কিন্তু কেউ যদি মন্ডা মিঠাই খাবার নেবে দলে আসে তার জন্য তৃণমূল দলের দরজাটা আজীবন বন্ধ। তার কোনো জায়গা বা ঠাঁই এই দলে নেই। আমাদের নেত্রীর উদারতা আমরা বারে বারে সুযোগ দিয়েছি, পরবর্তীকালে আমরা সতর্ক করেছি এবং আমি চিহ্নিত করছি, মাথায় রাখবেন কেউ যদি ভাবে আমি সিপাহী এই করে পার পেয়ে যাব আমার নজর রয়েছে। কেউ যদি ভাবে আমি দিনহাটায় দলবাজি আর গোষ্ঠীদ্বন্দ্ব করে পার পেয়ে যাব আমার নজর রয়েছে। কেউ যদি ভাবে আমি কুচবিহার উত্তরে পার পেয়ে যাব আমার নজর রয়েছে। আমি বলে যাই আমি অনেক সুযোগ দিয়েছি, সমঝে চলার কথা বলেছি, সতর্ক করেছি। তারা এমন কাজ করেছে তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের উদারতা আমরা মাফ করে দিয়েছি। নৌকা চিহ্ন নিয়ে, হেরিকেন চিহ্ন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর অভিষেক ব্যানার্জির ছবি নিয়ে পঞ্চায়েতে নির্দল জেতাবো আর তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করব। আমি বলে যাই ভালো কর্মী যারা রয়েছে, প্রতিনিধি যারা রয়েছে তাদের জন্য আমাদের দলের দরজা খোলা, কিন্তু কেউ যদি ভাবে শুধুমাত্র টাকা তোলা আর পকেট ভরার জন্য তৃণমূল কংগ্রেস করব তার জন্য দলের দরজা বন্ধ, তার জন্য দলে কোনো ঠাঁই নেই। এবং সে যদি ভাবে, আমি আবার সতর্ক করে দিয়ে যাচ্ছি, সে যদি ভাবে এই দলকে আমি ব্ল্যাকমেল করে দলে লুটে ফুটে খাবো, আমি আবার বলে যাচ্ছি ক্ষমতা থাকলে একবার চেষ্টা করে দেখ পরিণতি আগামী দিনে কি হবে। কড়ায় গন্ডায় জবাব দেব। আমাদের দল মানুষের দল, খেটে খাওয়া শ্রমিক, কৃষক, এসসি এসটি ওবিসি, সংখ্যালঘু সংখ্যাগুরুদের দল। এই দল আর যাই হোক কোনোদিন মাথা নত করতে শেখেনি। তাই আমাদের সকলকে বলিষ্ঠ আগামী দিনে হতে হবে যাতে দল আগামী দিনে আরো শক্তিশালী হয়। মাথায় রাখবেন একটা বট গাছ, তার যদি শাখা প্রশাখা কেটে দেওয়া যায় সেই বট গাছ কোনোদিন শক্তিশালী হয় না। আবার একই সাথে সেই বট গাছের শিকড়ের সাথে যদি আমি প্রতিযোগিতা করি তাহলেও কিন্তু বট গাছ শক্তিশালী হয় না। যুবর কাজ করবে, মাদারের কাজ করবে, ছাত্রের কাজ করবে, সংখ্যালঘুর কাজ করবে, কিন্তু মাথায় রাখবেন আমি তৃণমূল যুব কংগ্রেসের
সর্বভারতীয় সভাপতি। আমি বুক থেকে একটা কথা বলে যাচ্ছি, তৃণমূলের মূল সংগঠনকে বাদ দিয়ে কোনো শাখা প্রশাখা চলবে। আমার যে গাছ, সেই গাছের শিকড়কেই যদি আমি দুর্বল করি, আমি শাখা প্রশাখা নিয়ে কি করবো? আমার সেই শিকড়কে তো শক্তিশালী, বলিষ্ঠ, তেজি করতে হবে, আরো যাতে শক্তি, আরো যাতে নিবিড়ভাবে মাটির সাথে অতপ্রতভাবে যোগাযোগ থাকে, আরো যাতে গর্তে পেনিট্রেট করে ঢুকতে পারে, আমাকে সেটা সুনিশ্চিত করতে হবে। নিজের সাথে কম্পিটিশন করতে গিয়ে যদি দলকে কেউ খাস্তা করে, আমি আবার বলে যাচ্ছি, এটা আমার শেষবারের হুঁশিয়ারি, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। এবং আমাদের তৈরি থাকতে হবে। অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে, আমরা যখনই নির্বাচন হোক আমরা প্রস্তুত রয়েছি। বিজেপির মতো প্রার্থী দেবে, সিপিএম কংগ্রেস অ্যাডজাস্টমেন্ট করে প্রার্থী দিলে দেবে, আলাদা আলাদা প্রার্থী দিলে দেবে, আমাদের যায় আসে না। আগামীকালে যদি নির্বাচন ঘোষণা হয়, আমি কথা দিয়ে যাচ্ছি, এই তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে, প্রতিদ্বন্দ্বীকে আগামী দিন কুচবিহারের মাটি থেকে 5 লক্ষ ভোটে জেতানোর দায়িত্বটা আমার। এই রেণুকা সিনহার প্রয়াণের পরে নোটবন্দির 1 মাসের মধ্যে পার্থপ্রতিম রায়ের নির্বাচন হয়েছিল। যত লাইন দীর্ঘায়িত হয়েছে, মানুষ তত স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। রবিদারা বলেছিল 2 লক্ষ 2.5 লক্ষের ব্যবধান হবে, পরে দেখলাম ব্যবধান গিয়ে 5 লক্ষে পৌঁছেছে। আগামী দিন এটাও আমাদের ছাপিয়ে যেতে হবে। যে যেই বুথের দায়িত্বে রয়েছে, সেই বুথকে আরো শক্তিশালী করো, সেই বুথকে আরো বলিষ্ঠ করো। প্রত্যেকটা বুথে আমাদের এমনভাবে কার্যত লড়াই করে জবাব দিতে হবে, যাতে এই সাম্প্রদায়িক অসুরগুলোকে মাথা চাড়া দিয়ে উঠতে দেখতে পাওয়া না যায় অনুবীক্ষণ যন্ত্র দিয়ে। এটা সকলকে সুনিশ্চিত করতে হবে। একটা বিলাসবহুল দিল্লি থেকে বাস নিয়ে এসে বলছে কি রথ, গাদাকে দেখিয়ে বলছে ঘোড়া, আর বাসকে দেখিয়ে বলছে রথ। ভাই, আমি তো একজন হিন্দু, আমি তো কোনোদিন বাসকে রথ বলে দেখিনি। আমি তো আষাঢ় মাসের রথ জানি, আমি তো শ্রাবণ মাসের রথ জানি, আমি তো মদন মোহনের রথ জানি, আমি তো প্রভু জগন্নাথের রথ জানি, আমি তো বলরামের রথ জানি, আমি তো সুভদ্রার রথ জানি, আমি তো প্রভু চৈতন্যদেবের রথ জানি, শ্রীকৃষ্ণের রথ জানি, আমি গোপালের রথ জানি। রথে তো 206টা কাঠের টুকরো দিয়ে রথ তৈরি হয়। আমাদের শরীরে যেমন 206টা হাড় থাকে মানব শরীরে, ঠিক তেমন 206টা কাঠের টুকরো দিয়ে রথ তৈরি হয়। সেই রথে দড়ি থাকে, কাঠ থাকে, দেব থাকে, দেবী থাকে। আমরা সেই রথের দড়ি টানি, প্রভুর কাছে প্রার্থনা করি যাতে আগামী দিন আমাদের মনস্কামনা পূর্ণ হয়। এটা কি রথ যেখানে কাঠ নেই, দড়ি নেই, দেব নেই, দেবী নেই, যে রথে রান্না করা যায়, যে রথে ফুর্তি করা যায়, যে রথে গল্প করা যায়, যে রথে চান করা যায়, যে রথে ছাইপাস খাওয়া যায়, যে রথে মল ত্যাগ করা যায়, যে রথে মূত্র ত্যাগ করা যায়। এ রথ কোন রথ? আমাদের প্রশ্ন দিলীপ বাবুর কাছে আজকে রইল। আমাদের মাননীয় দেশের প্রধানমন্ত্রী আজকে সাম্প্রদায়িকতার আধারে বারবার বাংলাকে ভাগ করতে চেয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষ প্রশাসনের কারণে আজকে তারা বারবার মুখ থুবড়ে পড়েছে, আমরা দেখেছি। আমাদের নেত্রী যা কথা দিয়েছিল কথা রেখেছে। মাথায় রাখবেন, 2016 পর ভারতীয় জনতা পার্টির কোন নেতা কর্মীকে কুচবিহারের বুকে দেখা যায়নি। আমাদের সৈনিকদের দেখা গেছে, অর্ঘ্য রায় প্রধানকে দেখা গেছে, রবি ঘোষকে দেখা গেছে, বিনয় বর্মনকে দেখা গেছে, পার্থপ্রতিম রায়কে দেখা গেছে, পঞ্চায়েতের সদস্যদের দেখা গেছে, জেলা পরিষদ মেম্বারদের দেখা গেছে। বারে বারে ধারাবাহিকভাবে মানুষের পাশে উন্নয়নের শরিক করে আমাদের জেলাকে সমৃদ্ধ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা দিয়েছিল কথা রেখেছে। পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি কুচবিহারের মাটিতে তৈরি হয়েছে, নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে, মেডিকেল কলেজ হয়েছে, একাধিক সেতু নির্মাণের কাজ চলছে, ঝকঝকে টকটকে রাস্তাঘাট হয়েছে। আমরা বলেছিলাম কি, আমরা ক্ষমতা এলে গ্রামে গ্রামে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেব। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিয়েছে। আমরা বলেছিলাম আমরা ক্ষমতা এলে দার্জিলিং এর পর্যটন প্রতিষ্ঠা করব, আমাদের সরকার করেছে। আমরা বলেছিলাম ক্ষমতা এলে জঙ্গলমহলে শান্তি ফিরিয়ে আনবো, আমাদের সরকার করেছে। আমরা বলেছিলাম ক্ষমতা এলে বাড়িতে বাড়িতে পানীয় জলের সুব্যবস্থা এবং সমাধান আমরা করব, আমরা করেছি। আর ভারতীয় জনতা পার্টি কাঁচকলা ক্ষমতা এলে বলেছিল কি, আচ্ছে দিন আসবে, কাঁচকলা এসছে। বলেছিল 2 কোটি বেকারের চাকরি হবে, কাঁচকলা হয়েছে।
বলেছিল সবাইকে 15 লক্ষ টাকা করে দেবো, কাঁচকলা দিয়েছে। আগামী দিন ভোটের সময় এদেরকে একটা কাঁচকলা আমাদের দিতে হবে। এরা যা দিয়েছে আমরা সেটাই এদেরকে ফিরিয়ে দেবো। এরা কি বলছে, ফসল বীমা যোজনায় 80% টাকা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দেবে, আর 20% টাকা নরেন্দ্র মোদীর সরকার দেবে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা 50% উপর টাকা আমাদের রাজ্য সরকার দেবে, আর বাকি টাকাটা কেন্দ্রের সরকার দেবে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলছে, যে আমার নামে তোমাকে প্রকল্পটা করতে হবে। আমরা বলেছি জমিদারি, তোমার টাকাও লাগবে না, তোমার নামও আমাদের চাই না। মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেবে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নামে প্রকল্প হবে। তাই বাংলা আজকে প্রমাণ করেছে যে আর যাই হোক, বাংলা কোনোদিন কারোর কাছে মাথা নত করবে না। ফসল বীমা যোজনা মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিয়েছে। আজকে বাংলা গ্রাম সড়ক যোজনা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছে। বাংলা আবাস যোজনা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছে। একটা বাচ্চা যদি জন্মাচ্ছে তাহলে সবুজ শ্রীর চারা গাছ দিয়ে শুরু হচ্ছে, আর কেউ যদি দেহত্যাগ করছে, দেহ বসানোর সময় পরলোক গমন প্রক্রিয়া তার সমব্যথীর মাধ্যমে শেষ হচ্ছে। পরবর্তীকালে আমরা কি দেখেছি, একটা শিশু জন্মানোর পরে কখনো সে কন্যাশ্রী, কখনো সে যুবশ্রী, কখনো সে গতিধারা, যখন তিনি শৈশব থেকে কৈশোরে উপনীত হচ্ছে, কৈশোর থেকে তারুণ্যে উপনীত হচ্ছে, ধারাবাহিকভাবে উন্নয়নের আলোকে নিজের জীবন তারা সমৃদ্ধ করতে পেরেছে। আমার এখানে মা বোনেরা বসে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী থেকে শুরু করে মহিলাদের জন্য 50% সংরক্ষণ করেছে। ভারতবর্ষের কোথাও কোন মুখ্যমন্ত্রী করে দেখাতে পারেনি, এটাই আমাদের গর্ব। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছে কি, জাতি বর্গ ধর্ম নির্বিশেষে মানুষের জন্য কাজ করে যেতে হবে। 34 বছর এই কুচবিহারের মাটিতে স্লোগান উঠত, ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, ইনকলাব জিন্দাবাদ, লাল খাবে সবুজ বাদ, ইনকলাব জিন্দাবাদ, হাড়মাত খাবে মানুষ বাদ। আর এখন ভারতীয় জনতা পার্টি সেই সিপিএম এর হাড়মাতরাই গেরুয়া জমা করে মাথায় ফেটটি বেঁধে কি বলছে, জয় শ্রীরাম, মানুষের মাথার নয় কোনো দাম, জয় শ্রীরাম, দাঙ্গা লাগানোই একমাত্র কাম, জয় শ্রীরাম, রান্নার গ্যাসের 1000 টাকা দাম, জয় শ্রীরাম, পেট্রোল ডিজেলের 100 টাকা দাম। আর ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আমরা কি দেখেছি, তথাকথিত হিন্দু ধর্মের ধারক আর বাহক বলে যারা নিজেদেরকে দাবি করত, সেই হিন্দু ধর্মের জন্য তারা কোনো কাজ করেনি। আজকে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনগুলিতে রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, মিজোরাম ভারতীয় জনতা পার্টি কার্যত সর্বশান্ত নিঃস্ব হয়ে মুখ থুবড়ে পড়েছে। সেই রাজস্থানে 92% উপর ভোটার হিন্দু, যেই মধ্যপ্রদেশে 94% ভোটার হিন্দু, যেই ছত্তিশগড়ে 90% ভোটার হিন্দু, তারা আজকে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয়নি। 15 বছর ধরে যাদেরকে ধর্ম গিলিয়ে রেখেছিল, আজকে তারা বুঝতে পেরেছে কি, যে আমি ধর্ম তখনই করব যখন আমার পেটে খিদে ভাত থাকবে, যখন আমার পরনে কাপড় থাকবে, বস্ত্র থাকবে, আমার মাথার উপর চাল থাকবে, ছাদ থাকবে, আমার হাতে কাজ থাকবে, তখনই আমি ধর্ম করব। আজকে মানুষকে ধর্ম গিলিয়ে ভারতীয় জনতা পার্টি দিল্লির বুকে 1200 কোটি টাকা খরচা করে একটা 7 স্টার পার্টি অফিস তৈরি করেছে। আর তৃণমূল কংগ্রেস 2011 ক্ষমতায় আসার আগে আমাদের কলকাতার বুকে 36 নম্বর তপসিয়া রোডে যে পার্টি অফিসটি ছিল, যার নাম তৃণমূল ভবন, যে অবস্থা 10 বছর আগে ছিল, আজও সেই একই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রধান কার্যালয় এখনো রয়েছে। এটাই আমাদের প্রমাণ করে যে মানুষকে ভুল বুঝিয়ে মানুষের নামে টাকা নয়ছয় করে তৃণমূল কংগ্রেস রাজনীতি করে না। আমরা সিপিএম এর মতো নাস্তিক নই, আর ভারতীয় জনতা পার্টির মতো ধর্ম বিক্রি করে আমাদের রাজনীতি করতে হয় না। আমি মনে করি ঈশ্বর পূজনীয়, কোনদিন রাজনৈতিক স্বার্থে ব্যবহার্য নয়। যে রাম আর বজরঙ্গবলীকে বিক্রি করে এরা রাজনীতি করছে, ধর্মকে মানুষকে গেলাচ্ছে, তারাই আজকে দুটো গালে দুটো থাপ্পড় মেরে কষিয়ে এদের জামানত বাজেয়াপ্ত করেছে। এবং আগামী দিনে আমি কথা দিয়ে যাচ্ছি, দেখবেন এরা 150টা সিটও পাবে না ভারতবর্ষের মাটিতে। যেটা 282টা আসনে 2014 সালে নরেন্দ্র মোদী জিতেছিল, যেই গরু 2014 সালে দুধ দিয়েছিল, সেই গরুই গোবর আগামী দিন তোমাদের মুখে লেপে দেবে। তোমাদের কোনো রাজনৈতিক অস্তিত্ব এই মাটিতে আর থাকবে না। আসো, তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই হোক। আমার দিদি, আমাদের মুখ্যমন্ত্রী কি করেছে আর তোমাদের মোদী কি করেছে,
5 বছরের মোদী সরকার আর 5 বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তথ্য পরিসংখ্যান সামনে রেখে লড়াই করো। আমাদের নেত্রী আজকে 31শে ডিসেম্বর 2018 নববর্ষ শুরু হওয়ার একদিন আগে আমাদের নেত্রী ঘোষণা করলো কি কৃষক বান্ধব স্কিম। অর্থাৎ আমি যদি একজন কৃষক হই, আমার বাড়ি বা পরিবারের যদি কেউ কৃষির সাথে জড়িত থাকে, তাহলে আমাদের সরকার একটা নতুন প্রতিশ্রুতি দিয়েছে, অ্যাসুরেন্স স্কিম। যার ফলে কি হবে যে আপনার যদি 18 বছর থেকে 60 বছরের মধ্যে আপনার অকাল মৃত্যু যে কোনো স্বাভাবিক বা অস্বাভাবিক কারণে ঘটে, তাহলে আপনার পরিবারের সদস্যদের মামাটি মানুষের সরকার 2 লক্ষ টাকার চেক তুলে দেবে। 10,000 কোটি টাকা এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় খরচা করেছে। আর নরেন্দ্র মোদী কি করেছে? 3,000 কোটি টাকার মূর্তি করেছে। 5,278 কোটি টাকা নিজের প্রচারের জন্য খরচা করেছে। 2,000 কোটি টাকার বিদেশ ভ্রমণ করেছে। মানে একদিকে 10,000 কোটি টাকা নরেন্দ্র মোদী খরচা করেছে, যার নেট রেজাল্ট ফল 0 আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, যার ফল যে কোনো বাংলার যে কোনো প্রান্তে কুচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ যে কোনো কৃষক যদি মারা যায় তার পরিবারকে সরকার 2 লক্ষ টাকা দেবে। এর জন্য আপনাকে কোনো বীমা দিতে হবে না, এর জন্য আপনাকে কোনো প্রিমিয়াম দিতে হবে না, বিনা পয়সায় বিনামূল্যে। এবং একর প্রতি আপনার যদি 1 একর জমি থাকে, তাহলে 2টো ক্ষেতে 2টো ভাগে সরকার আড়াই করে 5,000 টাকা আপনাদের দেবে। এ অভূতপূর্ব, কোনোদিন হয়নি। এবং আমি যদি মিথ্যে কথা বলছি, যে বলে গেলাম 5,278 কোটি টাকা নরেন্দ্র মোদী সরকার নিজের প্রচার করেছে। এখানে ক্যামেরা রয়েছে, দেখতে পাচ্ছেন সবাই, ক্যামেরা রয়েছে। আমি অন রেকর্ড বলে যাচ্ছি, যদি আমার তথ্য মিথ্যে হয় আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করবে, বুকের কাটা থাকলে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আমাকে জেলে ঢোকানোর ব্যবস্থা করবে। একদিকে 5,278 কোটি টাকা নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রী লোকসভায় লিখিতভাবে রিপ্লাই দিয়ে জানিয়েছে যে গত 5 বছরে আমাদের সরকার 5,278 কোটি টাকার প্রচার করেছে। 3,000 কোটি টাকার মূর্তি সর্দার বল্লভভাই প্যাটেল যদি আজকে জীবিত থাকতেন তিনিও লজ্জিত বোধ করতেন। 2,000 কোটি টাকার বিদেশ ভ্রমণ। যখন স্মার্ট সিটির সময় টাকা দেওয়ার কথা আসছে, তখন এনডিএ সরকার নরেন্দ্র মোদীর কাছে টাকা নেই। যখন কন্যাশ্রীতে টাকা দেওয়ার প্রশ্ন উঠছে, তখন তার কাছে টাকা নেই। যখন যুবশ্রীতে টাকা দেওয়ার প্রশ্ন উঠছে, তখন টাকা দেওয়ার টাকা নেই। RIDF এর রাস্তা হবে, টাকা দেওয়ার সময় অর্থ নেই। PMGSY এর টাকা হবে, অর্থ দেওয়ার সময় অর্থ নেই। কন্যাশ্রীতে অর্থ দেওয়ার সময় অর্থ নেই। ফসল বীমার সময় অর্থ দেওয়ার সময় অর্থ নেই। কিন্তু নিজের প্রচার করার জন্য 5,278 কোটি টাকা তার কাছে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তোমাদের অর্থ দরকার নেই। তোমরা ভেবেছিলে যে আমরা কেন্দ্রের সরকারে এসে বাংলাকে নিপীড়িত, বঞ্চিত, অত্যাচারিত, শোষিত, বিতাড়িত করে রাখবো। মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকতে এই কাজ হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে বাংলার মানুষ সসম্মানে এগিয়ে যাবে। এবং উন্নয়ন কাকে বলে আমরা করে দেখিয়েছি, আমরা আগামী দিনে দেখাবো। যারা ভেবেছিল 5 বছর ধরে ধর্মের তাস খেলে 25 বছর ভারতবর্ষে রাজত্ব করা যাবে, তাদের কি পরিণতি হয়েছে ইতিমধ্যেই আমরা দেখেছি। এবং আগামী দিন আমাদের নেত্রী ডাক দিয়েছে 42 তৃণমূল কংগ্রেস। শুধু কুচবিহার জিতলে হবে না, শুধু জলপাইগুড়ি জিতলে হবে না, শুধু আলিপুরদুয়ার জিতলে হবে না। 42 তৃণমূল করবে বাজিমাত, আর বিরোধীরা হবে কুপোকাত। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করার শপথ আজকে আমাদের এই সভা থেকে নিতে হবে। এর সাথে সাথে নেত্রীর ডাকে আগামী 19শে জানুয়ারি ব্রিগেড চলো সমাবেশ। সেই ব্রিগেড চলো সমাবেশে উত্তরবঙ্গের যে কটি জেলা রয়েছে সব থেকে বেশি মানুষ সুদূর কুচবিহার থেকে কলকাতায় গিয়ে উপস্থিত হয়। 19 তারিখ যদি হয়, 16 তারিখ থেকে আমাদের অস্থায়ী ক্যাম্পগুলো তৈরি হবে। আমাদের সীমাবদ্ধ ক্ষমতা এখতিয়ার অনুযায়ী আমাদের ব্যবস্থা থাকবে। আপনারা সকলে মিলে, এবং যেভাবে মানুষ আসে অসংগঠিত মানুষের পরিমাণ আরো বেশি, আমি আপনাদের আবেদন জানাবো প্রত্যেকটি বুথ থেকে আমাদের যোদ্ধারা, আমাদের সৈনিকেরা, আমাদের কর্মীরা মুষ্টিবদ্ধ হাত আর এক বুক আবেগ আকাঙ্ক্ষা নিয়ে তৃণমূল কংগ্রেসের তিরঙ্গা ঝান্ডা পতাকা নিয়ে ব্রিগেড চলো স্লোগান দিয়ে আগামী 14-15 তারিখ কুচবিহার ছাড়বেন এবং ব্রিগেড চাক্ষুষ এবং উপলব্ধি করবে। এই ব্রিগেড থেকেই বিজেপি হাটাওয়ের ডাক দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের
দৈনন্দিন জীবন, তার ধারাবাহিক সংগ্রাম, আন্দোলন, আদর্শকে পথ চলার পাথর এবং প্রেরণা করে আমরা লড়াই করব। 2016 সালে প্রধানমন্ত্রী কি করলো? নোট বদল। 2017 সালে জিএসটি ট্যাক্স বদল। 18 সালে মানুষকে আজকে নজরবন্দি করতে আইন বদল। একাধিক সরকারি প্রতিষ্ঠান, সরকারি প্রকল্প, শহর, স্টেশনের নাম বদল। আর 2019-এ মানুষ মোদি বদল করবে, তার জন্য ভারতীয় জনতা পার্টি যেন প্রস্তুত থাকে। তাই ডাক দিয়েছে মমতা, ব্রিগেড চলো জনতা, ছাত্র যুব আওয়াজ তোলো, 19শে জানুয়ারি ব্রিগেড চলো, পায়ে পায়ে উড়িয়ে তুলো, 19শে জানুয়ারি ব্রিগেড চলো, সাম্প্রদায়িক বিজেপিকে উপড়ে ফেলো, 19শে জানুয়ারি ব্রিগেড চলো, চৌকিদার বদলে ফেলো, 19শে জানুয়ারি ব্রিগেড চলো। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আগামী দিন ব্রিগেডে আমাদের প্রস্তুত থেকে বিশ্বের সর্বকালীন সর্বশ্রেষ্ঠ সমাবেশ যাতে আমরা করতে পারি, এটা আপনাদের সুনিশ্চিত করতে হবে। নরেন্দ্র মোদী কি বলেছিল? যে আমি চা বিক্রি করি। আজকে ভারতবর্ষের মাটিতে এই মাদারিহাটে সভা করতে এসেছিল। কি বলেছিল? আমরা চায়ের বাগানগুলো অধিগ্রহণ করব। তারপরে তার টিকিও খুঁজে পাওয়া যায়নি। আর মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি মাসে ধারাবাহিকভাবে ছুটে এসে মানুষের পাশে দাঁড়িয়েছে। চাওয়ালা হয়ে চায়ের বাগানের শ্রমিকের কষ্ট যে বোঝে না। আজকে আমি মনে করি যারা চা বিক্রি করে তারা সৎ উপায়ে লড়াই করে সচ্ছলভাবে নিজেদের জীবিকা অর্জন করে, তারা আমাদের সমাজের গর্ব, তারা আমাদের সমাজের অন্যতম বলিষ্ঠ বলবান স্তম্ভ। নরেন্দ্র মোদী তাদেরকে অপমান করেছে, তাদের কুলসিত করেছে, তাদের কালিমালিপ্ত করেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় রাখবেন, আমরা হয়তো নরেন্দ্র মোদীকে কোনোদিন কেটলি হাতে রাস্তায় চা বিক্রি করতে দেখিনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় আসার 7 বছর পর আজও পায়ে 100 টাকার হাওয়াই চপ্পল আর পরনে 300 টাকার শাড়ি পরে টালির ছাদের ঘরের তলায় থেকে আজও 10 কোটি মানুষের উন্নয়নের জীবনযাত্রা পর্যবেক্ষণ এবং পরিচালনা করতে দেখেছে। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছে 42-এ 42, 41 করলে হবে না, 40 করলে হবে না। মাথায় রাখবেন 2014 সালে আপনারা 34টি আসনে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছিলেন বলেই আজকে হাজার চেষ্টা করেও নরেন্দ্র মোদী এফআরডিআই বিল ভারতবর্ষের মাটিতে লাগু করতে পারেনি। নরেন্দ্র মোদী একাধিক জনবিরোধী প্রকল্প আজকে ভারতবর্ষে চালু করতে চেয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংসদদের চাপে ভারতবর্ষের সাংসদের বাইরে এবং ভিতরে যে ধারাবাহিক প্রতিবাদ আমরা করেছি তার কারণে আজকে করতে পারেনি। আর যদি 42-এ 42 হতো তাহলে জিএসটিও হতো না, নোটবন্দিও হতো না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেভাবে আপনাদের কাছে পৌঁছে গেছে উন্নয়নের মাধ্যমে, সেই উন্নয়নের কৃতজ্ঞতা এবং ভালোবাসার ঋণের মাধ্যমে আবদ্ধ করে আমাদের একটা ধর্মনিরপেক্ষ সরকার দিল্লির বুকে আগামী দিন তৈরি করতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের বলেছিল কি, তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেবো। দিলীপ বাবু, অমিত শাহেরা কি বলছে? তুমি আমাকে গদি দাও, আমি তোমাকে রক্তস্নাত বাংলা দেবো। আর আমাদের নেত্রী কি বলছে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, বাংলার মামাটি মানুষকে, হে বাংলার বীর যোদ্ধা মামাটি মানুষ, তুমি আমাকে 42-এ 42 দাও, আগামী দিন দিল্লির বুকে আমি তোমাকে এক প্রগতিশীল শান্তিপ্রিয় ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ উপহার দেব। এই হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসুন আমরা সেই পথে পরিচালিত হয়ে আগামী দিন অঙ্গীকারবদ্ধ হই, সাম্প্রদায়িক বিজেপিকে উপড়ে ফেলে বিজেপি হটাও, দেশ বাঁচাও, লাল হটাও, দেশ বাঁচাও, দুর্নীতিগ্রস্ত কংগ্রেস হটাও, দেশ বাঁচাও। ডাক দিয়েছে তৃণমূল, বিজেপি হবে নির্মূল। অনেক হয়েছে মোদি, এবার ছাড়ো গদি। তৃণমূল কংগ্রেস আসছে তেরে, পালাবে বিজেপি দিল্লি ছেড়ে। আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে, প্রণাম জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য আজকে এখানেই শেষ করব। আমি আবার পরের মাসে আসবো, আর একটি সভা কুচবিহারে হবে। এর থেকে বড় সভা করে আমাদেরকে প্রমাণ করতে হবে যে যত দিন যাচ্ছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা গগনচুম্বী এবং আকাশে হিমালয়ের পর্বতের উচ্চতায় পৌঁছে গিয়ে বটবৃক্ষে পরিণত হয়েছে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছরের সকলকে আমি শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। আমার অগ্রজ প্রবীণ বর্ষিয়ান যারা রয়েছে তাদের সকলকে আমি নতমস্তকে আমার শ্রদ্ধা নিবেদন করছি।
আমার সহকর্মী, সহযোদ্ধা, সমবয়সী যারা রয়েছে তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আগামী দিন আপনাদের সাথে 19শে জানুয়ারি কলকাতার বুকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আপনাদের সাথে দেখা হবে এই আশা নিয়ে আজকে আমি আপনাদের থেকে বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ।